নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। বিটিসি নির্বাচনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র, বললেন মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় ধর্মঘটের ব্যাপক প্রভাব কাছাড়ে, গ্রেফতার ৩ শতাধিক। হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস কাটিগড়ার ফখর উদ্দিনের। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিটভা আইভিএফ সেন্টার হাইলাকান্দিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। আগামী 13 জুলাই হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল শিবির করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন জেনিটভা আইভিএফ সেন্টারের চিকিৎসকরা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা চিকিৎসককে বিনামূল্যে দেখাতে পারবেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 13 জুলাই, স্থান হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16 জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23 জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30 জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6 আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিটিসি নির্বাচনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র, বললেন মুখ্যমন্ত্রী শর্মা। 5 দিনের বিটিআর সফর সম্পন্ন মুখ্যমন্ত্রীর। আসন্ন বিটিসি নির্বাচনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেন। 5 দিনের বিটিআর সফরে মুখ্যমন্ত্রী একাধিক কর্মী সভায় অংশগ্রহণ করেন এবং দলীয় কর্মকর্তাদের বিটিসি নির্বাচনকে সামনে রেখে এখন থেকে ভোটারদের সঙ্গে সম্পর্ক অভিযানে নেমে পড়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, বিশেষ করে বিটিআরের বিজেপি কর্মকর্তাদের বিশ্রাম নেওয়া যাবে না, কারণ সেপ্টেম্বরের শুরুতে বিটিসি নির্বাচনের পরক্ষণে মার্চ এপ্রিলে রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই বিশ্রামহীন ভোটার সম্পর্ক অভিযানে নেমে পড়তে হবে বলে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি জয়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যাতে করে মানুষের উন্নয়ন করা যায়। মুখ্যমন্ত্রী 5 দিনের বিটিআর সফরের প্রথম দলীয় সভা করেছিলেন উদালগুড়িতে এবং শেষ সভাটি আজ চিরাঙে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। যে দুর্গা পূজার আগতে আমার বিটিআরত নির্বাচন হব আৰু বিটিআরত নতুন সরকার গঠন হব। দুর্গা পূজার পিছত মার্চ এপ্রিল মাহত দিছপুৰৰ কাৰণে বিধানসভাত ইলেকশন হব, আমাৰ বিটিআৰতো ইলেকশন হব। তাৰ মানে বিটিআৰৰ কাৰ্যকৰ্তাসকলৰ একদম ৰেষ্ট নাই। প্ৰথমতে বিটিআৰৰ পিছত দিছপুৰ, একেবাৰে এপ্ৰিল মাহলৈকে আপোনালোকে যুদ্ধৰ বাবে সাজু হৈ যাব লাগিব। বুজিছেনে নাই কথাটো? আজি আমাৰ ৰাজ্যখনত আপোনালোকে দেখিছে
যে যোৱা 5 বছৰ আৰু তাৰ আগতে সোণোৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ 5 বছৰ সৰ্বমুঠ 10 বছৰ বিজেপি দলৰ চৰকাৰ দিছপুৰত প্ৰতিষ্ঠিত হৈছিল। কংগ্ৰেছৰ যেতিয়া চৰকাৰ আছিলে বিটিআৰত প্ৰতিটো দিনেই গুলি, বন্দুক, ধৰ্ণা, ধৰ্মঘট, গোষ্ঠীগত সংঘৰ্ষ আৰু সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ। যোৱা 10টা বছৰ বিটিআৰৰ ৰাইজে বিশেষকৈ বড়ো চুক্তিৰ পিছত বিটিআৰৰ ৰাইজে আজি শান্তিত বাস কৰিব পাৰিছে। 2014 চনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আমাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী হ'ল। প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছৰে পৰা তেখেতে বিটিআৰত শান্তি প্ৰতিষ্ঠাৰ বাবে কাম কৰিছিলে। 2020 চনত বিটিআৰৰ চুক্তি স্বাক্ষৰিত হয়। 2021 চনৰ 10 মে তাৰিখে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হওঁ আৰু প্ৰথমবাৰ যেতিয়া মই প্রধানমন্ত্রী 10টি শ্রমিক সংগঠনের আহ্বানে 24 ঘন্টার দেশব্যাপী বন্ধের ব্যাপক প্রভাব। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এবং দেশের 5 শতাধিক কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক, কৃষক তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট ছিল সর্বাত্মক। কাছাড় জেলায় বিপুল অংশের জনগণ ধর্মঘটে অংশগ্রহণ করেন। দোকানপাট, যানবাহন সহ অফিস আদালত ছিল কার্যত বন্ধ। শিলচর শহর ছাড়াও গ্রামগঞ্জে ধর্মঘটের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শ্রমিক, কৃষকদের কয়েকশো কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য, সরকার প্রশাসনিক তরফে এই ধর্মঘটকে বানচাল করার সমস্ত প্রয়াস থাকা সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের অগণতান্ত্রিক প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে গ্রেফতার হওয়া কর্মীদের সংখ্যা শিলচরে 79 জন, কালাইনে 250 জন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে শ্রমিক এবং কৃষক ছাড়াও অন্যান্য শ্রেণীর সহস্রাধিক জনতা সক্রিয় অংশগ্রহণ করেন এবং কাটিগড়া, শ্রীকোনা, ভাগাবাজার, উধারবন্দ, শালগঙ্গা প্রভৃতি জায়গায় জনগণ পথ অবরোধ করেন। শিলচরে এই বন্ধের সমর্থনে মাঠে নামেন অসম রাজ্যিক কর্মচারী ফেডারেশনের কর্মকর্তারা। ফেডারেশনের তরফে বন্ধ সফল, সবাইকে ধন্যবাদ জানান বিশ্বজিৎ পাল চৌধুরী। মঞ্চ যৌথভাবে আমরা এই বন্ধের আহ্বান করেছি। আমরা সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে চাকা বন্ধ থাকবে, আজকে স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট, বাজার সব কিছু বন্ধ থাকবে, ব্যাংক, বিমা সব কিছু বন্ধ থাকবে। আমরা এই আহ্বান জনগণের কাছে রাখছি। আবারও আমরা জনগণকে বলছি যে আপনারা ন্যায়সঙ্গত 17 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনকে আপনারা সমর্থন করুন। যে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করার দাবিতে মূলত আজকের এই দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই শ্রমকোড বাতিল করুক, নাহলে আগামী দিনের এই যৌথ বন্ধের আন্দোলন গোটা ভারতবর্ষের ছড়িয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকারকে আজকের এই রাস্তা থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আপনারা পিছপা হয়ে যান। এই বন্ধ সমস্ত ভারতবর্ষ জুড়েই সমস্ত শ্রমিক, কৃষক, বাম ফ্রন্ট মিলেই বাম সংগঠন যত আছে সবাই একত্রিত হয়েই এই বন্ধ ডাকা হয়েছে। এই বন্ধে আজকের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, চাকরি নেই, বাকরি নেই। আজকের যে আন্দোলন, অনেকেই বলছে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন, আসলে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে, শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ, শিক্ষক সমাজের বিরুদ্ধে যে সরকারি কাজ করবে আন্দোলন আমরা তাদের বিরুদ্ধে করব। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন পর যে আজকের এই আন্দোলন, বিশেষ করে আমি কর্মচারী সমাজের কথা যদি বলি, যে আজকে কাউকে গিয়ে বলতে হয়নি আপনার অফিস থেকে বেরিয়ে যান, স্বতঃস্ফূর্ত বন। আমি ধন্যবাদ জানাই সমস্ত স্তরের রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, শিক্ষক সমাজকে, যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী যে নীতি, তার বিরুদ্ধে যেভাবে নৈতিকভাবে একটা সমর্থন জানিয়েছেন এবং সমর্থন জানিয়ে আজকে অফিসে পা রাখেননি। আমরা
আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত শ্রমিক কর্মচারী শিক্ষক মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সেটা এই যে আন্দোলন এই বছরের এই আন্দোলন যদিও ধর্মঘট, আমি মনে করছি এই আন্দোলনের মহড়া। पीछे ट्रेन দশটি শ্রমিক সংগঠনের আহ্বানে 24 ঘন্টার দেশব্যাপী বন্ধের ব্যাপক প্রভাব পরিলক্ষিত সীমান্ত জেলা শ্রীভূমিতে। 10টি শ্রমিক সংগঠনের আহ্বানে 24 ঘন্টা দেশব্যাপী বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে সীমান্ত জেলা শ্রীভূমিতে। শ্রীভূমি মোটর চালক সংস্থা বন্ধকে পূর্ণ সমর্থন জানায় এবং সংস্থার কর্মকর্তারা পথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। এদিকে বন্ধকে ঘিরে শ্রীভূমি শহরের রাজপথ ছিল একেবারেই জনশূন্য। অন্যদিকে দিনের শুরুতে বন্ধ সমর্থকরা শহরে যান চলাচল বাধার সৃষ্টি করেন। যদিও স্বতঃস্ফূর্ত বন্ধ সমর্থনে বিপুল সংখ্যক জনগণ ধর্মঘটে অংশগ্রহণ করেন। দোকানপাট, যানবাহন সহ অফিস আদালত ছিল কার্যত বন্ধ। শ্রীভূমি শহর ছাড়াও গ্রামেগঞ্জে ধর্মঘটের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে শ্রীভূমি জেলায় বন্ধ সর্বাত্মক বলে দাবি করেছেন বন্ধ আহ্বায়ক সংগঠনের কর্মকর্তারা। গাড়ি পাঠাইছে তো গেছে তো আর কাইতে পারছেনি পদমুর গাড়ি গেছেই তো পদমুর গাড়ি গেছে বললো বানাই দাও তোমরা আন্দোলন শোনো গভর্নমেন্টের গাড়ির লগে তোমরা পাবলিক লগে আমরা কোনো সম্পর্ক আমরা কিন্তু বালার গাড়ি কাঁচা মাত মিডিয়া নাইলে কইলাম এখন মাথায় এখন পর্যন্ত আমরা পুরো একদম শান্তিপূর্ণভাবে হয়েছে বা আমরা সাকসেস বন্ধের সবে সমর্থন করছে এটার লাগে আমরা মানে সবের ধন্যবাদ দেওয়া সবে যে আমরা মনে করো অটো টুকটুক বা ছোটো গাড়ি আমরা বড় গাড়িগুলা সবার লগে মানে আমরা সহযোগিতা করার কারণে আমরা সবের ধন্যবাদ দেওয়ার আর এখন বন্ধ আরও সহযোগিতা করতো। যদি আপনার দাবিগুলো না মানলে আমরা তারপরে 24 ঘন্টার পরে আমরা চিন্তা করবো করতাম। ঠিক আছে।
নেক্সট এটা তো অল ইন্ডিয়া লেভেল, খালি আমরা ব্যক্তিগত নাই, সবার লগে আলোচনা করিয়া পরে নেক্সট স্টেপ নিব। এই বন্ধের মূল উদ্দেশ্য কি? এই বন্ধের মূল উদ্দেশ্য হইল যে সরকারে যে হিট অ্যান্ড রান যেটা আইন করছে, এই আইনটা হইল কি যে 10 লাখ টাকা একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা প্লাস জেলও আছে। তারপরে হইল আরেকটা করছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যদি পেশেন্ট হসপিটাল না আনে তাহলে ড্রাইভার 10,000 টাকা লগে লগে জরিমানা, বেল নন বেলেবল সেকশন। তখন একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে আর লগে যদি পেশেন্টারে আনাত লাগে তাহলে পাবলিকে যে ড্রাইভারটারে মারিব লাগব, এটার লাইবিলিটিটা খেয়ে লইব, ড্রাইভারের লাইবিলিটিটা খেয়ে লইব। ও ওটা নিয়ে আমরা কিছু ওটা লাগবে আমরা আজকে। হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস কাটিগড়ার বুরুঙ্গার ফকর উদ্দিনের। হত্যা মামলায় দোষী সাব্যস্ত কাটিগড়া এলাকার বুরুঙ্গার ৩য় খণ্ডের বাসিন্দা ফকর উদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অতিরিক্ত দায়রা জজ বঙ্কিম শর্মার আদালত। 2013 সালে রুহুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আদালত গত শুক্রবার ফকর উদ্দিনকে দোষী সাব্যস্ত করে। এরপর মঙ্গলবার তাকে সাজা শোনানো হয়। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফকর উদ্দিনকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায় তাকে ভোগ করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। জানা গেছে, বিহারা 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা রুহুল ইসলামকে ফকর উদ্দিন হত্যা করে 2013 সালের 14 অক্টোবর ওই দিন বিকেল 5:30 নাগাদ রুহুল বাড়ি থেকে হিলারা বাজারে যাওয়ার পথে লালটিলা এলাকা ফকর উদ্দিন তাকে আটকে ছোড়া নিয়ে হামলা চালায়। ছোড়ার আঘাতে রুহুল গুরুতর আহত হন। এই অবস্থায় তিনি কোনো ক্রমে পালিয়ে হিলারা বাজারে পৌঁছান। বাজারের লোকেদের জানান ফকর উদ্দিন হামলা চালিয়েছে তার ওপর। বাজারের লোকেরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কালাইন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা নিয়ে রুহুল ইসলামের স্ত্রী সামিনা খাতুন পরের দিন থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফকর উদ্দিনকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে। এরপর মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন PK পাটুয়া। এছাড়া ফকর উদ্দিনের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন মজুমদার। মহিলা এনজিওর নামে হয়রানি, গুরুতর অসুস্থ বিএসএনএল-এর প্রাক্তন জিএম। শিলচর শহরে বেড়েই চলেছে সামাজিক সংগঠনের নামে দলবল নিয়ে সাধারণ মানুষের বাড়িতে চড়াও হওয়া মহিলাদের দৌরাত্ম্য। এবার এর শিকার হলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার বিজন বিহারী কর। তার পরিবারের একটি বিষয় নিয়ে গত রবিবার তার বাড়িতে চড়াও হয়েছিলেন প্রায় 40-50 জন মহিলা। এই ঘটনা তিনি এতটাই আতঙ্কিত, রাতভর ঘুমোতে পারেন না, হারিয়েছেন কিছুটা মানসিক ভারসাম্য। পরিবারের লোকেরা কিছুতেই তাকে আশ্বস্ত করতে পারছেন না। ঘটনার সূত্রপাত হয় তার বাড়িতে কাজ করা এক মহিলার অভিযোগ নিয়ে। লীলা পিল্লাই নামের এক মহিলা বহু বছর ধরে তার বাড়িতে কাজ করতেন এবং তার আর্থিক দুরবস্থার কথা ভেবে বিজন বিহারী কর তাকে বেশ কয়েকবার সাহায্য করেছেন। বিজন বিহারী অবিবাহিত এবং প্রায় 4 দশক আগে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন। রেখা ঘোষ নামের তার কন্যা জানান, বিজন বিহারী তার কাছে বাবা এবং মা দুটোই। তবে 80 বছর বয়সে এসে তার বাবা যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহ্য করছেন এটা চিন্তার বিষয়। রেখা জানান, তার বাবা যখন সার্কিট হাউস রোডে বিএসএনএল-এর কোয়ার্টারে থাকতেন তখন লীলা পিল্লাই সেখানে পরিচারিকা হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বিজন বিহারী রাঙেরখাড়ি সংলগ্ন কৃষ্ণচরণ রোডের বাড়িতেও কাজে যোগ দেন লীলা। লীলার বিয়ে হয়েছিল কেরালার এক ব্যক্তির সঙ্গে, কিন্তু এক সন্তানকে রেখে যখন ওই ব্যক্তি মারা যান লীলা চলে আসেন শিলচরে। প্রথম থেকেই বিজন বিহারী বাড়িতে কাজ করছেন এবং একসময় সেখানে থেকেই কাজ করতে শুরু করেন। তবে সম্প্রতি তিনি কিছু দামি জিনিসপত্র চুরি করার দায়ে ধরা পড়েন এবং এর থেকে বাড়তে বিজন বিহারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। রেখা বলেন, তিনি তার বাবাকে চেনেন, তিনি একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তি। লীলা তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন। তবে এবার তার নজর তার বাবা অর্থাৎ বিজন বিহারী করের গোটা সম্পত্তির উপর। কয়েক বছর আগে তার বাবা উইল বানিয়ে সম্পত্তি রেখা ঘোষের নামে করে দিয়েছেন এবং এই খবর 1 মাস আগে জানতে পারেন লীলা। এরপর থেকেই শুরু হয় বাবার উপর অর্থাৎ বিজন বিহারী করের উপর অকথ্য অত্যাচার। বিজন বিহারী, আপনি কি করতেন? অনেক বিএসএনএল। আপনার চাকরি করতে? চাকরি বিএসএনএল। আচ্ছা,
আপনার ওই যে আপনার বাসাতে একটা মেলুক থাকতো, কাজের মেলুক, এটা কাজের মেলুক নাকি? কাজের মেলুকের মতো পার্টি সিগনেচার পার্টের লোক কাজের মেয়ে। আপনার উপরে অ্যালিগেশন আনছে উনি আপনার স্ত্রী। স্ত্রী কোনো মতে আমার নাই, স্ত্রীও নাই, চাকর হিসাব। আপনি কি বিবাহিত নাকি? বিবাহিত তো নাই, বিয়ের কোনো সংকট নাই। উনি কে? যে মেয়ে ওই বাড়িতে তাইরই পালিত মেয়ে নাকি আপনার? আর উনি? মানে ওনার ছেলে? আমার ছেলে তো, সঞ্জিত আমার ছেলে। আমি ওনার পালিত মেয়ে। ছোটবেলা থেকেই উনি মা বাবা দুজনেরই মানে আদর দিয়েছে, ওনার কাছেই আমি ছিলাম, বড় হয়েছি, বিয়েও দিয়েছে উনি। তো আপনার এই যে আপনাদের সম্পর্ক নিয়ে মানে প্রশ্ন তোলা হয়েছে, কি বলবেন এটা? আপনি কি উনার স্ত্রী নাকি? না, যারা কয়েকদিন আগে একটা ঘটনা পালিত মেয়ে, উনি কি আপনার ছেলে? ও তো আমার ছেলে, ওর এখানেই জন্ম, আমার ওই বাড়িতেই বিয়ে, ওনার কাছেই আমি ছোটবেলাতে বড় হওয়ার পর উনি বিয়ে দিয়েছে, দানও করেছে, ফটো আছে আমার। বাবা হিসাবে ওরা 4 ভাই মিলেই করেছে আমার বিয়েতে, ওরা 4 ভাই তো একদম মানে বাবা হিসাবেই সবে বাবা। আপনি কেন কত বছর ধরে আছেন ওনার সঙ্গে? না, এই বাড়িতে তো আসার আগে আমরা কোয়ার্টারে ছিলাম। আচ্ছা। তার আগে আমি তারাপুরের বড় মামির বাড়িতে ছিলাম, মানে উনিও ছিল আমিও, আমরা সব একসঙ্গেই থাকতাম। আমার মানে ছোটবেলা থেকেই বলতে গেলে। এই যে মহিলাটা, যে কাজের নিচে মহিলা, তো আমার ছেলের বিয়ের মানে জন্মের মাসখানেক আগে এনেছে, আমার ছেলের জন্ম ওই বাড়িতেই। আনার পর তো ওরা, উনি তখন কোয়ার্টারে ছিল, ও ইটকলা থেকে আসা যাওয়া করতো ওইখানে, আর এখানে আসলেও আমার সঙ্গে থাকতো মিলেমিশে। ওরা এসছে এইখানে 2005, মানে এরকম 15-20 বছর, যাই হোক উনি এখানে এসছে কোয়ার্টার থেকে। আসার পরে সব কিছুই ঠিক ছিল, আমার ছেলের বিয়ে ওই যে নভেম্বরে হয়েছে, তো তারপর থেকেই সব উল্টা পাল্টা। কি বলে আমি নাকি উনার মেয়ে, কিন্তু মেয়ে আর বাবার মধ্যে অত নোংরা একদম, বলে আমি বউ, ও নাকি বউ, ওর এই বাড়ি লাগে, এইগুলা সবসময় মানে এটা নিয়েই আমরা ঘরে ঝগড়া। ওরা বলে এসে গেটটা খুলো, আমরা বসে আলাপ করব, ওনাকে তোমরা বাড়ি থেকে বাইর করে দিয়েছো, এটা কিরকম সম্ভব, উনি এই বাড়িতে এত বছর থেকে আছে। তো এখন আমার থেকে বেশি ওরা হয়ে গেল নাকি এখন। আমি তো উনার সঙ্গে, উনাকে তো আমরাই এনেছি, আমরা সঙ্গেই রেখেছি, আর উনি বলে আমি এই বাড়িতে 10 বছর থেকে ভাড়াটিয়া, কাজের লোক, আবার ওনার 2 নম্বর বউ। কোনো মেয়ে বাবার মধ্যে এরকম সম্পর্ক হয় নাকি জানি না আমি, এটা খুব একটা বাজে কথা। এত বয়স্ক একজন ভদ্রলোক, ওনার নামে এরকম ভাবে করাটা বহুত খারাপ। উনি আমার মেন্টালি কি প্রবলেম নাকি? একটু প্রবলেমে ভুগছেন উনি, কষ্টে আছে। ডিপ্রেশন। হ্যাঁ, সবসময় বলে গেটের সামনে এত মানুষ কি, এত মানুষ কি, এটা মানে এই সপ্তাহ 10 দিন থেকে বেশি চলে। একদম না, আমরা 4টা মানুষ ওনার সঙ্গে থাকি, ভোর 5টার দিকে উনি ঘুমান। আমি এনসি ঘোষকেও দেখিয়েছি সেদিন, উনি বলেছে না না। উনি কে? উনি আমার দাদু। দাদুর নাম কি? বিজন বিহারী কর। উনি কে? উনি রেখা ঘোষ, আমার মা। তোমার মা? উনি কি করতেন? উনি আগে বিএসএনএল এর রিটায়ার্ড জেনারেল ম্যানেজার ছিল। আপন দাদু নাকি তোমার? আমার দাদু মানে পালিত আমি। পালিত মেয়ে, উনি পালিত মেয়ে। আর ওই যে মহিলাটা ছিল আপনার বাড়িতে কাজ করতো, এটা এখানে কাজের মেলুক হিসাবেই থাকতো, আমরা কাজের মেলুক হিসাবে মাসি মাসি ডাকতাম, ও কাজ করতো। কত বছর ধরে কাজ করে এখানে? আমি যতটুকু জানি এখানে তো আপনার 15 বছর থেকে আছে, কাজ করতো, আপ ডাউন করতো। আর গত বছরে আপনার আমার যে দাদুর ড্রাইভার আছে এবং লেবার আছে ঘরের, লেবার আর ড্রাইভারে গিয়ে ওর জিনিসপত্র সব, ওর ইটকলা যে ভাড়া বাড়ি থাকতো এখান থেকে নিয়ে এসে এখানে গোডাউনে রাখা হয় ঘরে। কত বছর ধরে কাজ করতো? উনি একটা অ্যালিগেশন আছে উনার স্ত্রী বলে উনি।
এই এলিগেশনটা যে এনেছেন, আমরা কত বছর থেকে আমি বড় হয়ে গেলাম, যথেষ্ট আমার তো এখন একটা মানসিক বুঝ এসে গেছে, 28 বছর হয়ে গেছে, আমি কোনোদিন তো এইগুলা কথা আমরা দেখলাম না, শুনতেও পারিনি। যার কারণে এখন যে এই বড় হওয়ার পরে আমার বিবাহ করার পরে যে এইগুলো এলিগেশন শুনতে লাগছে, দেখতে লাগছে, এটা তো আমি পুরো মিথ্যা কথা। এগুলার কোনো সেন্সই নাই, এটা বেসিক সেন্সই নাই এগুলা। উনি বিয়ে করেছেন না, উনি ব্যাচেলর ছিলেন। উনি কি করতেন? বিএসএনএল চাকরি? বিএসএনএল রিটায়ার্ড জেনারেল ম্যানেজার ছিলেন। কয়েকদিন আগে যে আপনার বাসার সামনে যে একটা ঘটনা ঘটলো, একটা এনজিও আসলো, বিভিন্ন এনজিও আসলো, আপনি কি মনে করেন উনি দ্বিতীয়স্থ নাকি? আপনার মা, আমার দাদু, এখানের মধ্যে যদি আজকে সম্পত্তির লোভে কিছু মানুষের ব্যক্তি এখানে স্বামী স্ত্রী অন্য মধুর সম্পর্ক দেখিয়ে অনেকজনের কথা বলেছেন, এগুলা তো বললে খালি মুখেই বললে এগুলা শুনতে ভালো লাগে, চর্চা মানুষের জন্য আলাপ করার জন্য, কিন্তু এটা ব্যক্তিগত শক্তি না, এটা কোনো সময় সম্ভব না। এটা পিছনে কি হতে পারে? তার পিছনে তো এটা ষড়যন্ত্র যেটা দেখা গেছে, এটা অনেক মানুষের জড়িত আছে, কে আছে জড়িত আমরা বুঝতে পারছি না, কিন্তু এই সম্পত্তি দখল করার জন্য আর এই সম্পত্তিকে মানসিক হ্যারাসমেন্ট করে এই সম্পত্তিটা বেচার জন্য আমাদের উপরে প্রেসার করছে। কাজের মেয়েকে কি উনি একটা জায়গা দিয়েছেন বলে? হ্যাঁ, এই পুরো এই কাজের মেয়েটা যে কাজ করেছেন, আমার দাদু হলেন গিয়ে অনেক দানি মানুষ, সবাইকে উনি সাহায্য করেছেন, সবাই ওনার ভাইদেরকেও সাহায্য করেছেন ট্রিটমেন্টের জন্য, আমাদেরকেও করেছেন। সুতরাং কাজের মেয়েটিকে যখন বলেছেন যে আমার একটু জায়গা কিনে দিন, ভবিষ্যতে আমার ভালো হবে, আমার ছেলেও এসে থাকতে পারবে, তার কারণে উনি সাহায্য করেছেন টাকা দিয়ে। এছাড়া পোস্ট অফিসে উনি এমআইএস করে দিয়েছেন, আর সঙ্গে ওনার ছেলের বিয়া 2019-এ ওমর বিল্লার বিয়া দিয়ে দিয়েছে। চড়া বিমান যাত্রী ভাড়া ও বরাক উপত্যকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থের। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ আজ বুধবার গুয়াহাটিতে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংসদ বরাক উপত্যকার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন রাজ্যপালের সঙ্গে। এদিকে রাজ্যপালের সঙ্গে আলোচনার সময় শিলচর থেকে বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি সম্পর্কে তাকে অবহিত করেন কনাদ। বলেন, যখন দেশের অন্যান্য অংশের সাথে বরাকের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ওই সময় বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি হওয়াতে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। একই সঙ্গে বিমান যাত্রীদের ভিড় এবং এই ক্ষেত্রে আরও বিমানের প্রয়োজনীয়তা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন সাংসদ। এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ হওয়া এবং দেশের অন্যান্য অংশের সাথে শিলচর ও আগরতলার বিমান ভাড়ার পার্থক্য সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন কনাদ, যেখানে আগরতলা ও গুয়াহাটির মধ্যে যাত্রী প্রতি মাত্র 1800 টাকা, সেখানে শিলচর ও গুয়াহাটির মধ্যে বিমান ভাড়া যাত্রী প্রতি গুনতে হচ্ছে 18,000 টাকা। রাজ্যপালকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান সাংসদ কনাদ পুরকায়স্থ। কেন্দ্র সরকারের কর্পোরেট বান্ধব নীতি এবং শ্রম সংস্কারের বিরুদ্ধে বুধবার সারাদিন ব্যাপী ধর্মঘট পালন অসম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কর্মীদের। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী শ্রম সংস্কারের বিরুদ্ধে আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির সদস্যরা সারাদিন ব্যাপী ধর্মঘট পালন করেন শিলচরে। এদিনের দাবিগুলোর মধ্যে সরকারি খাতের ব্যাংক ও বিমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, ব্যাংক, এলআইসি এবং পিএসডিআইতে বেসরকারীকরণ বন্ধ করা, সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করা, পশ্চাৎপদ শ্রম আইন চাপিয়ে না দেওয়া প্রভৃতি দাবিতে বেসরকারীকরণ ব্যাংক কর্মচারী সংস্থার কাছাড় জেলা উপস্থিত কর্মচারীরা স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে, ব্যাংক শিল্পে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে, ব্যাংক শিল্পে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে, লড়বে। আগামী 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ব্যাংক সফল করুন। স্টপ আউটসোর্সিং এন্ড কন্ট্রাক্ট জব। स्टॉप आउटसोर्सिंग एंड कॉन्ट्रैक्ट जॉब। आवाज दो हम एक हैं, आवाज दो हम एक हैं। फिक्स टार्म एम्प्लॉयमेंट बंद करुन, फिक्स टार्म एम्प्लॉयमेंट बंद करुन।
সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বাঁচিয়ে রাখুন। সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বাঁচিয়ে রাখুন। নইলের সংগ্রাম চলছে চলছে, নইলের সংগ্রাম চলছে চলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই বিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাই আমি আর বেশি কিছু বলছি না। একটা জিনিসই বলতে চাই কি, এই যে বিলটা, এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ভার্সনে জানতে চান, এটা হলো কাইন্ড অফ অলিগার্কিস পলিসি, রোজর অলিগার্ক। বিশেষ করে বিগ বিউটিফুল বিল ইউনাইটেড স্টেটসে যেটা ডোনাল্ড ট্রাম্প করছিল, ইন্ডিয়াতে সেই প্রসেসিং জিনিসটা হচ্ছে। এখন দেখতে চান ডাইরেক্ট অ্যাটাক অন সোশিয়াল সিকিউরিটি অফ দ্য লেবার পোস্টার। বিশেষ করে দেখবেন এটা, এই বিলটা বেনিফিট হবে যারা ক্যাপিটালিস্ট পিপল, ঠিক আছে? ওরা এই বিলটাকে এই জন্য আমরা চাচ্ছি যেরকম চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল কোনো জব যাতে পারমানেন্ট না থাকে, ওরা ইয়ে করতে পারে। তারপর আরেকটা ফ্যাক্টর যেটা ওইটা হলো যারা মানে রিটায়ার্ড হয়ে গেছে এমপ্লয়িজ, ওদেরকে আবার অ্যাবজর্ব করা, মানে আনলাইক টেকিং দ্য ফ্রেশার্স, দে আর গোয়িং ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অলরেডি রিটায়ারিজ, ওদেরকে ওরা চুক্তিভিত্তিক কাজ করাবে, ঠিক আছে? এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আমাদের দেশে, দে উইল বি ভেরি মাচ এফেক্টেড। আমরা যারা জব করছি, আমরা তো মোটামুটি একটা যারা ফ্রেশার্স, যারা আগামী দিনে ওরা দে আর ডিলিং উইথ একটা জব ইন সাম সেক্টরস, ওদের অনেক প্রবলেম হয়ে যায়, ওদের মানে সাংঘাতিকভাবে প্রবলেম হয়ে যায়। এই জিনিসগুলোকে আমাদের ভেরি স্ট্রংলি অপোজ করা দরকার। 12 ঘন্টার সাধারণ ধর্মঘট সমর্থন জানিয়ে ধর্নায় সামিল হলো কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনাল। বুধবার দেশজুড়ে 12 ঘন্টার সাধারণ ধর্মঘটকে সফল করতে কাছাড় জেলার প্রত্যেকটি বিদ্যুৎ বিভাগে কার্যালয় বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনাল কমিটি। বিদ্যুৎ ক্ষেত্রের ব্যক্তিগতকরণ বন্ধের দাবিতে এদিন উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর পানপট্টির বিদ্যুৎ কার্যালয় কাঁপিয়ে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিদ্যুৎ ক্ষেত্রে অস্থায়ী ঠিকাভিত্তিক কর্মচারী অবিলম্বে স্থায়ী পদ করতে হবে। সাবস্টেশনগুলি ঠিকাভিত্তি বাতিল করে বিদ্যুৎ বিভাগে সম্পূর্ণ আইনতে আনতে হবে। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি জিন্দাবাদ। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করা চলবে না, নাইলে আমাদের লড়াই চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ। আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি এবং ফেডারেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ সিদ্ধান্তে আজকে একদিনের এই ভারত বন্ধ মানে ধর্মঘটের আহ্বান করেছে। সেই আহ্বানে আমাদের জাতীয় পর্যায়ে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্সের যে যৌথ মঞ্চ সেটাকে সমর্থন করে, সেই সমর্থন অনুযায়ী আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির কনস্টিটিউয়েন্ট আসাম ব্রাঞ্চ, যেটা কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার, সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের শ্রম কোড, যেটা আগে আমাদের শ্রমিক স্বার্থে প্রচলিত ছিল, সেটাকে বর্তমান সরকার বা কর্তৃপক্ষ সেটাকে বানচাল করে বন্ধ করে দিয়ে নতুন আরও 4টি শ্রম কোড আইন বহাল করতে চলেছে। যে আজকে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে সমস্ত ধরনের রাষ্ট্রায়ত্ত সংস্থা এগুলাকে কর্পোরেট সেক্টরের হাতে অর্থাৎ ব্যক্তিগত মালিকানায় তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে দীর্ঘদিন থেকে, আমরা ইলেকট্রিসিটি বোর্ড অর্থাৎ বিদ্যুৎ খণ্ড তারই একটা অংশ। এবং এই বিদ্যুৎ খণ্ড আপনারা জানেন এটা মাদার ইন্ডাস্ট্রি, বিদ্যুৎ ছাড়া পৃথিবী অচল হয়ে যায়। সেই বিদ্যুৎ আমাদের যে সংবিধান, সেই সংবিধানেই লেখা আছে এটা কোনো প্রফিটেবল নয়, এটা কোনো লাভজনক সংস্থা নয়, এটা জনগণের মঙ্গলের জন্যে এটা রেহাই মূল্যে এই বিদ্যুৎ মূল্য সবাইকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংবিধানে।
কিন্তু আশ্চর্য হয়ে আমরা দেখছি যে আজকে ভারতবর্ষে একটার পর একটা আমাদের রাজ্যের উপর এবং আমাদের বিদ্যুৎ খণ্ডের উপর আক্রমণ আনছে এবং এই সরকার চাইছে যে আমাদেরকে এই কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিতে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। বিটিসি নির্বাচনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা মাত্র বললেন মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় ধর্মঘটের ব্যাপক প্রভাব কাছাড়ে, গ্রেফতার ৩ শতাধিক। হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস কাটিগড়ার ফখর উদ্দিনের। এখনকার মতো বিটিএন সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।